নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা স্পর্শ। নভেম্বর মাসের শেষ। এবছর এখনো খুব একটা শীত পড়েনি, তবে তাপমাত্রা এমনও নয় যে হলটা নেকটপ পরে এত রাতে ডান্স পার্টিতে যাবে, অথচ তার উন্মুক্ত পিঠ বা কাঁধ একটু ঠান্ডার ছ্যাঁকা খাবে। তার উপর পার্টি হচ্ছে টলি ক্লাবের মূল ক্লাব হাউসের পিছনের খোলা মাঠে। মাথার উপর হিম পড়া আকাশ। জুনি রূপলি রঙের টপটা পরে আহ্লাদে আহ্লাদে মুখ করে আয়নার দিকে তাকায়। অন্তত রাত 2টো অব্দি চলবে বাকাডি ব্লাস্ট ইজ। 2000-এর বেশি মানুষ আজ নামবে ডান্স ফ্লোরে। মুম্বাই থেকে আসছে ডিজে আকাশ আর সাক্ষী। তুমুল নাচাবে ওরা সবাইকে, নাচিয়ে নাচিয়ে পাগল করে দেবে। ঠান্ডাটা কোনো ব্যাপারই নয়, আজ নেচেই ঠান্ডা তাড়াবে, বলে উঠল জুনি। হাতে বেশি সময় নেই। অনির্বাণ, রাহুল আর ঋষিকে তুলে নিয়েছে। এবার নেহা আর পদ্মাকে নেবে পদ্মার বাড়ি থেকে। শেষে সদল বলে তাকে পিক আপ করবে। অনির্বাণ এইমাত্র ফোন করে বলল, নেহাকে তুলছি, তুই রেডি তো? হ্যাঁ হ্যাঁ রেডি, বলে দিল সে। অথচ এখনো অন্তত মিনিট 20 লাগবে তার সম্পূর্ণ তৈরি হতে। জুনি দ্রুত হাতে ব্লাশারের ব্রাশ ছোঁয়ালো গাল, একটু পিঙ্ক, তার উপর গ্লিটার। ছোটও তাই, শুধু পিঙ্ক গ্লস। কানে জন্মদিনে পাওয়া হীরের দুলটাই পড়ল, বাবা দিয়েছি, ভীষণ সুন্দর দেখতে। ও হ্যাঁ, ব্যাগ। সে আবার ওয়ার্ড্রোব খুলে মাথা চুলকাতে লাগল। শেষে কালো প্যান্টের সঙ্গে ম্যাচ করে কালো চুমকি বসানো বটুয়াটা তুলে নিল। পায়ে রূপলি পেন্সিল হিল গলিয়ে ঢালাও পারফিউম ছড়ালো গায়ে। তারপর গলা চড়িয়ে ডাকলো নমিতা দিকে। নমিতা দি জন্ম থেকে তাকে দেখাশোনা করার দায়িত্বে আছে। সে আসতে জুনি বলল, বলো কেমন দেখাচ্ছে? শীত করবে দেখো, বলল নমিতা দি। ধুস, কলকাতায় আবার শীত। শোনো, ঘরটা একটু গুছিয়ে দিও, আর গোছাবার সময় একটু খুঁজে দেখো তো একজোড়া সবুজ তোল কোথায় যে খুলে রাখলাম। আবার হারিয়েছ? উফ, জ্ঞান দিও না, পারলে খুঁজো, না হলে আমিই খুঁজে নেব। হ্যাঁ, তুমি যে কত খুঁজে নেবে তা তো আমার জানা আছে। মুখটা হাড়ির মতো করে বলল নমিতা। নিচে গাড়ির হর্ন, তারপরই দীনদয়ালের সেই পেটেন্ট গেট খোলার আওয়াজ। ক্যাচ! যাক বাবা, সে রেডি। জুনি তরতরিয়ে নামতে লাগলো 3 তলা থেকে। দোতলার বসার ঘরে সবগুলো আলো জ্বলছে, তার মানে লোকজন আসতে শুরু করে দিয়েছে। জুনি ব্রেক কষল, উকি দিল বাবার ঘরে। হাই ড্যাড, অ্যাজ ইউজুয়াল নাকি নতুন কিছু? অ্যাজ ইউজুয়াল। মার মৃত্যুদিন পালন করার মধ্যে খুব বেশি ভ্যারাইটি না থাকলেও চলে রে। আমি জানি বাবা। আসলে আজ বাবার মার মানে জুনির ঠাকুমার মৃত্যুদিন। প্রতি বছরই এই দিনটা যত্ন সহকারে পালন করা হয়। বাবার বন্ধুরা আসে, জুনির কাকারা, পিসিরাও আসে। অবশ্যই কাকা পিসিরা বাবার জ্যাঠতুতো, খুড়তুতো, মামাতুতো, মাস্তুতো ভাই। বাবা নিজে একমাত্র সন্তান। বাবার মা তার ঠাকুরমা ঠিকই, কিন্তু প্রচলিত ঠাকুরমার কনসেপ্টের সঙ্গে জুনির ঠাকুমার কোনো মিল নেই। তার কারণ বাবার জন্ম দিয়েই যে 20 বছরের মেয়েটা মৃত্যুর কোলে ঢলে পড়েছিল, তার আর বয়স বাড়েনি, বাড়তে পারে। ভাবতে অবাক লাগে। আর বছর 2 পরে নিজেরও 20 বছর বয়স হয়ে যাবে। বাবার মার নাম প্রমিতা। প্রমিতার যে ছবিটা জুনি আজন্ম দেখে আসছে, সেটাই প্রমিতার বয়স 20-ও কম। প্রমিতা ওই বয়সেই আটকে আছে চিরদিনের মধ্যে। কিন্তু এরকম একটা মারাত্মক স্মার্ট আর সুন্দরী যুবতীকে
ঠাকুমা ঠাকুমা করে কখনো ডাকা যায় না? ডাকা উচিত। তবে নিজের মাকে যে কখনো দেখতে পায়নি বাবা, আদর পায়নি, কোল পায়নি, এই দুঃখ বাবার এই 50 বছর বয়সেও যায়। মাকে হারানোর জন্য বাবা আজও আফসোস করে। তার মায়ের মতো জুনিও বাবার সঙ্গে চিরকাল এই দুঃখটাকে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এবারই এই দিনটার কথা সে ভুলে গেল। বন্ধুদের কথা দিয়ে দিল যে সকলে মিলে বাকারি ব্লাস্টে যাবে। মনে পড়ার পর সে ক্যান্সেল করতে চেয়েছিল যাওয়াটা, বাবা বাধা দিল, বলল, জুনি, এটা আমার জীবন আর ওটা তোমার জীবন। প্লিজ ডোন্ট ফিল ব্যাড, যাও এনজয় করো। তোমার যা বয়স তাতে তোমাকে এটাই মানায়। তুমি আনন্দ করছো দেখলেই আমরা বেশি আনন্দ পাব। সিঁড়িতে পায়ের আওয়াজ, নিশ্চয়ই অনির্বাণ অধৈর্য হয়ে উঠে আসছে। জুনি বাবাকে জড়িয়ে ধরে গালে গাল ঘষে বলল, আমি তাহলে যাই বাবা। হ্যাঁ আর। এই বলে বাবাও নমিতাদির মতো বলল, তোর কিন্তু শীত করবে জুনি, গাড়িতে একটা জ্যাকেট ট্যাকেট রাখলে ভালো। সে না সূচক হাত না। এতক্ষণে মূর্তিমান এসে দাঁড়িয়েছেন পাশে। কালো লেদার জ্যাকেটে দারুণ দেখাচ্ছে। অনির্বাণ বলল, হাই আঙ্কেল। হাই অনির্বাণ, ছোট্ট মেয়েটাকে একটু দেখ। ছোট না আরো কিছু আঙ্কেল? আমার বাবার কাছে আমি সবসময় ছোট। বাবা এটা করবে, ছেলে মেয়ে নির্বিশেষে তার বন্ধুদের এই অনুরোধ করবে। যখনই বেরোয় জুনি বন্ধুদের সঙ্গে হই হই করতে, তখন মাকে বলল আমি বেরোলাম। জুনির মা তখন স্নান সেরে তৈরি হচ্ছে আজকের শ্রদ্ধা বাসনের জন্য। তাকে দেখে রাহুলরা হই হই করে উঠল। সকলে এত চেঁচাচ্ছে যে কি বলছে বোঝাই যাচ্ছে না। অনির্বাণের পাশে নেই। জুনি পিছনে উঠে বসতেই অনির্বাণ গাড়ি ছোটালো টলি ক্লাবের দিকে। টলির নিজস্ব কয়েক হাজার সদস্য, তার সঙ্গে আমন্ত্রিত অতিথিরা। সব মিলিয়ে 8টা নাগাদ জুনিরা যখন পৌঁছালো, তখনই যথেষ্ট ভিড়। গোল মতো ডান্স ফ্লোরের পাশের জায়গাটা প্রায় দখল হয়েই গিয়েছে। অনির্বাণ ঢুকেই পানীয়ের কাউন্টারের দিকে ঢুঁ মারতে গেল। জুনির বাবা যেমন এই ক্লাবের সদস্য, অনির্বাণের বাবাও তেমনই এই ক্লাবের সদস্য। ফলে রাহুলরা আর জুনিদের অতিথি। তবে খাদ্য পানীয়র জন্য যে যার পকেট থেকে টাকা বের করে কুপন কাটবে, এমনটাই ঠিক করা আছে। অতীতেও এরকম করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই মঞ্চে হাজির হলো ডিজে আকাশ। ধুমমাচাদে গানটা বাজতেই সকলে উত্তাল হয়ে ছুটল ফ্লোরের দখল নিতে। জুনিরাও ঢুকে পড়ল হুড়মুড় করে। সে নাচতে লাগলো নেহার সঙ্গে। দারুণ নাচে নেহা, কত্থক শেখে কিনা শাশ্বতীদের কাছে। ঘুরে ফিরে সকলের সঙ্গেই নাচছে জুনি। নাচতে নাচতেই দম নেয়ার ফুরসত পাচ্ছে না। এখন সে নাচছে অনির্বাণের সঙ্গে। সাইকোডেলিক আলোয় ভেসে যাচ্ছে তারা দুজন। জুনিদের কারোরই পাবলিক নাইট ক্লাবে যেতে ভালো লাগে। ওখানকার ভিড়টা 5 মিশে। বেশিরভাগই আসে অল্প পোশাক পরা মেয়েদের দেখতে আর মদ খেতে। ক্লাবের ব্যাপারটা ঠিক সেরকম। এটা হলো পরিবার নিয়ে আনন্দ করার জায়গা। আনন্দ, ফুর্তি। এই যেমন এখন এক কোণে রণবীর আঙ্কেল আর তার ছেলে যশ একসঙ্গে নাচছে। কিছু একটা বলছে অনির্বাণ, কি বলছে বোঝা যাচ্ছে না। নাচতে নাচতেই জুনি জিজ্ঞেস করলো, কি বললি? অনির্বাণ বলল, কিন্তু জুনি শুনতে পেল না। সে তখন অনির্বাণের কাঁধে 2 হাত রেখে নিজের কানটা চেপে ধরলো অনির্বাণের মুখে। আবার বল। জুনি, let us make love to each other. অনির্বাণ বলল, তোকে আজ দারুণ হট দেখাচ্ছে, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছি। জুনি গাল টিপে দিল অনির্বাণ। রিয়েলি? সত্যি বলছি। তোর কোনো এক্সপেরিয়েন্স আছে? একটা আছে। তোর?
সত্যি বলবি? না, নেই। চল তোকে শেখাই হাউ টু মেক লাভ। কখন, কিভাবে? ওরা নাচুক, আমরা গাড়িতে চলে যাই। গাড়িতে? কেন, গাড়িটা খারাপ কি? আজ নয়, অন্যদিন। কেন? আজ তো নাচতে এসেছি, তাও একা নয়, এতজন মিলে এসেছি। আজ অন্য কিছু কেন করব? আজ খালি নাচব। নাচতে নাচতে দুজনেই ফ্লোরের মাঝখানে চলে এসেছে। জুনি খুবই উৎসাহী হয়ে কথা বলছে অনির্বাণের সঙ্গে। অনির্বাণ তার শরীরকে ভালোবাসতে চেয়েছে, তারও এ ব্যাপারে আগ্রহ আছে। নিজের শরীরকে, পুরুষের শরীরকে সে আবিষ্কার করতে চায়। ফেরার সময় তাকে নামাতে এসে রাহুল নেহারা গাড়িতেই বসে পড়ল। একা অনির্বাণ এলো তাকে সিঁড়ি অব্দি এগিয়ে দিতে এবং ল্যান্ডিং এ দাঁড়িয়ে তাকে চেপে ধরে চুমু খেল। জুনি তৈরিই ছিল। চলে যেতে যেতে অনির্বাণ বলল, ইউ উইল অ্যারেঞ্জ সামথিং দিস উইক জুনি। কিছু একটা ভেবে তোকে জানাচ্ছি, ভুলিস না, পিছিয়ে যাস না। দোতলা অন্ধকার, বাবা মা ঘুমাচ্ছে। সে লাফাতে লাফাতে 3 তলায় উঠল। অনির্বাণ তার 10 বছরেরও পুরনো বন্ধু। সেই স্কুল থেকে দুজনে দুজনকে চেনে। সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে জুনি দেখল মা কোন। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? মা বলল, কিছু না। তার মনে হলো মা রেগে গিয়েছে খুব, কিন্তু রাগটা যুক্তিসঙ্গত হচ্ছে কিনা তা যেন নিজেই বুঝতে পারছে। সকালে তার অনেক কাজ ছিল। সে মাস কমিউনিকেশনের ছাত্রী। কলেজ থেকে ফিরতে ফিরতে জুনির প্রায় 4টে বেজে গেল। দুপুরের খাওয়ার সময় তখন পার হয়ে গিয়েছে। তবু নমিতাদের অনুরোধে সবজি, ডাল, মাছ সবকিছুর উপর 4টে-5টা করে ভাত ছড়িয়ে ছড়িয়ে খেতে লাগলো সে। খাওয়ার পর ফ্রিজ থেকে একটা চকলেট বের করে খেতে খেতে ফিরল নিজের ঘরে। কম্পিউটার চালু করে চেয়ার টেনে বসল। ঘরে ঢুকলো মা। মুখ দেখে মনে হলো না সকালের মতন এখন আর রেগে আছে। মা জিজ্ঞেস করলো, স্নান করলি না? সন্ধ্যাবেলা বেরোবো, তার আগে স্নান করে নেব। কোথায় বেরোবি? ফোরামে যাব, একটা সিনেমা দেখব। কি কি? সবাই, নেহা, অনির্বাণ, সকলে মিলে। অনির্বাণের সঙ্গে তোর বোধহয় একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাই না জুনি? যা ধরেছিল ঠিক তাই। মা কাল কিছু দেখে থাকে। অস্বস্তি নিয়েই মার দিকে তাকালো জুনি। হঠাৎ এই প্রশ্ন কেন করলে মা? কাল আমি তোমাদের একটা বিশেষ অবস্থায় দেখেছি। ইউ আর কিসিং ইচ আদার। শুকনো গলা মায়ের, তার নার্ভাস লাগে। মা আবার বলল, সেজন্যই আমি জানতে চাইছি তুমি কি ওকে ভালোবাসো? অনির্বাণকে? না তো। আর অনির্বাণ, ও তোমাকে ভালোবাসে? না, ওর তরফে কখনো কোনো হিন্ট তো পাইনি। ভালোবাসার কথা তোলেনি তো। তাহলে তোমরা শারীরিক সম্পর্কের দিকে কিভাবে এগোচ্ছ? মা বসে পড়ল সোফা। ভালো না বাসলে কি শারীরিক সম্পর্ক হতে পারে না? হতে পারে, হতে পারে বলে তুই মনে করিস জুনি? আমি তোমার সঙ্গে কতটা খোলাখুলি কথা বলতে পারি মা? তুমি বলো জুনি, সব কথা মন খুলে বলো আমাকে। আমি জানতে চাই তোমার বিশ্বাসটা কি, তোমার দৃষ্টিভঙ্গিটা কি। আমি কি ভুল করছি? শুধু জীবনটাকে চেনার বা জানার জন্য একটা ছেলের কাছাকাছি যেতে পারি না আমি, সেটা ভুল? যদি তুমি ভালো না বেসেও কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক পর্যন্ত যেতে পারো, তাহলে সেটাকে ভুল বললে কিছুই বলা হবে না প্রায়। কেননা কোথায় ভুল তা তোমাকে বোঝানো অসম্ভব। শুধু যদি তুমি কখনো কারোর প্রেমে পড়ো, তখনই বুঝবে
বিনা প্রেমে শারীরিক সম্পর্ক কতখানি ভুল ও অসম্ভব। তুমি কি চাও মা? আমার শরীর পবিত্র থাকুক? তুমি কি চাও আমার শরীর আমি সযত্নে একটা উঁচুটাকে তুলে রাখবো, যাতে কবে অজানা অচেনা একটা ছেলে আমাকে বিয়ে করে ধন্য করে? এটা কি খুব খারাপ একটা ধারণা নয়? কারোর জন্য নিজের শরীর রক্ষা করে রাখার মধ্যে কি বেশি শরীর গন্ধ লুকিয়ে থাকে না? আমি শুধু চাই তোমার জীবনে প্রেম আসুক জুনি। তুমি ভালোবাসো কাউকে, তুমি ভালোবাসার দরজা দিয়ে শরীরের পূর্ণত্ব আবিষ্কার করো। বিয়েও তো অনেকটা তারই প্রতিচ্ছবি। শরীর মন মন। আমি জানি না এই দুটোকে মিশিয়ে ফেলার আদৌ কোনো প্রয়োজন আছে কি। এর কিছুদিন পরে যখন মার কথাগুলো ভুলতেই বসেছে, তখন কলেজে একদিন জুনির সঙ্গে আলাপ হলো উদিতার দাদা অভ্যুদয়। আলাপটা হলো আর শতপ্রণোদিত হয়ে তারা এগিয়ে গেল পরস্পরের দিকে। যেন এমনটা ঘটতই বলে মনে হলো জুনি, যেন এটাই ছিল তাদের অবধারিত নিয়তি। এই দেখা হওয়া, পরিচিত হওয়া, বন্ধু হওয়া, আর তারপর একটা ভোরে আচমকা আবিষ্কার করা যে সারা রাত জুনি মোটেই ঘুমায়, কেবলই অভ্যুদয়ের কথা ভেবেছে সারা রাত। তখন সমস্ত সূক্ষ্মতম প্রেমের কারুকার্য ফুটে উঠল তার মনে। সে বুঝল সে প্রেমে পড়েছে, ভালোবেসেছে কাউকে, অথবা কাউকে, নির্দিষ্ট একজনকে, বিশেষ একজনকে, অভ্যুদয়কে। আর জুনির 18 বছরের জীবনে সেই প্রথম হাত ধরার প্রশ্নে, চুম্বনের প্রশ্নে, আলিঙ্গনের প্রশ্নে কল্পনায় যুক্ত হয়ে যাচ্ছে একটা মেয়ে, সেটা অভ্যুদয়। স্টিয়ারিং ঘুরিয়ে রাইট টার্ন নিতে নিতে অনির্বাণ বলল, অভ্যুদয় কবে ফিরবে ভুবনেশ্বর থেকে? পরশু। আমি ওকে যা মিস করবো না। অভ্যুদয়ের সঙ্গে আলাপ হওয়ার পরেই প্রথম টলিতে একটা গেট টুগেদার হচ্ছে, আর ঠিক এখনই ও শহরে। খুব মন খারাপ লাগছে আমার। পদ্মা বলল, ব্যাস হয়ে গেল, শুরু করে দিলি। আমি ভেবেছিলাম তুই একটু অন্যরকম হবি। কেন রে, বয়ফ্রেন্ডের সঙ্গে না থাকলে কি আনন্দ হয় না? আগে তো আমরা কত ঘুরেছি, হই হই করেছি, সেসব দিনগুলোই কি তুই এনজয় করতিস না? তা কেন, আনন্দ করব বলেই তো আসা, কিন্তু ওর সঙ্গে নাচতে পারলে কত ভালো হতো বল। ছাড়, সব জানি আমরা এখন তোর কেউ নয়। তখন হঠাৎ অদ্ভুত চোখে তাকালো অনির্বাণ জুনির দিকে। অভ্যুদয় আমাদের জুনিকে কেড়ে নিয়েছে পদ্মা। প্রচন্ড ভিড় টলিটা। অনির্বাণকে গাড়ি রাখতে অনেক বেশি কসরত করতে। ওদিকে জুনিরা শুনতে পেল কাঁটা লাগা, আর আকাশ বাতাস কাঁপিয়ে হল্লা উঠল অমন। জুনিরা পরিমরি করে ছুটল ফ্লোরের দিকে, নাচবে বলে। নাচতে নাচতে একসময় অনির্বাণ তার কানের কাছে মুখ এনে বলল, আমি কিন্তু আজ তোর সঙ্গে ভীষণ মিসবিহেভ করব। আজ আমি একদম পাগল হয়ে যাচ্ছি। সে হাসল জুনি। বদমাইশি করলে এক থাপ্পড় খাবি। যা না, একটু কাবাব টাবাব কি পাওয়া যাচ্ছে নিয়ে আয় না, আমার খিদে পেয়েছে। ওসব পরে হবে, তুই সরে আয় আমার কাছে। অনির্বাণ হাত ধরল। ঠিক তখনই যেন ঝাঁকুনি লাগলো জুনির শরীর। অনির্বাণের স্পর্শ তার ভালো লাগলো, অসহ্য লাগলো। চোখেতে মনে পড়ল তার সেদিন বলা মায়ের কিছু কথা। হ্যাঁ, অভ্যুদয়ের স্পর্শের চেয়ে অনির্বাণের স্পর্শ কত আলো। অভ্যুদয় ছুঁলে সে মুহূর্তে কাতর হয়ে পড়ে, কারণ সেই স্পর্শ জুনি নিজের প্রেম দিয়ে রচনা করেছে। অনির্বাণ সেখানে কিছুই না। জুনি রেগে গেল। প্লিজ হাত ছাড় অনির্বাণ। তোর সঙ্গে আমার কি কথা ছিল ভুলে গেছিস জুনি? Go to hell and don't touch me বলে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে ডান্স ফ্লোর ছেড়ে হনহন করে ঘাসে নেমে এলো জুনি। আর তারই শেষতম বাক্যের প্রতিধ্বনির মতো তখন বেজে উঠল সেই গানটা, যাতে একটা মেয়ে বারবার বলে ওঠে, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি।
জুনি এগোতে লাগলো পানীয়ের কাউন্টারের দিকে। গলাটা একদম শুকিয়ে গিয়েছে, মাথাটা ঝাঁঝা করছে। ঝকঝক করে জল খেল সে। তারপর একটা মকটেল নিয়ে ঘাড় ঘোরাতে দেখল অনির্বাণ। সে তর্জনী তুলল, ডোন্ট ডিয়ার টাচ মি অনির্বাণ। পিছিয়ে গেল জুনি দুবার। কিছুক্ষণ কোনো কথাই বলতে পারল না জুনি। আমি তোকে মলেস্ট করছিলাম না, অন্তত আমি ভেবেছিলাম তোর ভালো লাগছে। জুনি তাকালো অনির্বাণের দিকে, তার দু চোখে জল। সত্যি তোর কোনো দোষ নেই রে। শোন অনির্বাণ, একটা সময় আমি কাউকে ভালোবাসতাম না, অনেকটা মুক্ত পাখির মতো ছিলাম, কিন্তু এখন আমি অভ্যুদয়কে ভীষণ ভালোবাসি। এখন আমি পুরোপুরি ওর হয়ে গেছি। কেউ জোর করেনি আমাকে, আমি নিজেই এটা করেছি। আর তাই এখন আমি নিজেকে প্রোটেক্ট করতে চাই ওর জন্য। আমার শরীর মন সবকিছুই ওর হয়ে গিয়েছে। জুনি হাত রাখলো পুরনো বন্ধুর হাতে। এটা একটা চয়েস বলতে পারিস। আর কারোর স্পর্শ আমার আর ভালো লাগবে না। আমি শিওর তুই কাউকে সত্যি সত্যি ভালোবাসলে তোরও এটা হবে। তখন আমি বললেও তুই আমার কাছে ঘেঁষবি না। অনির্বাণ শান্ত হয়ে গেছে, যেন সব বুঝে গেছে যা জুনি বলতেছে। তুই খুব ভালো মেয়ে জুনি, সত্যি খুব ভালো। কিন্তু হতে পারে আমি তোকে বোঝাতে পারিনি যে এতগুলো বছর ধরে আমিও তোকে ভালোবেসেছি। এতক্ষণ শুনছিলেন সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা স্পর্শ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।